প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। রাজীব দত্তের প্রচ্ছদ ডিজাইনে বৈভব থেকে প্রকাশিত হয়েছে তানহিম আহমেদের কাব্যগ্রন্থ নরক গুলজারে বাঁধছে মেহেদী হাসান। রাজীব দত্তের প্রচ্ছদ ডিজাইনে বৈভব থেকে প্রকাশিত হয়েছে রনক জামানের কাব্যগ্রন্থ এই গ্রামে কুড়িয়ে পেয়েছি। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। কথাটা আপনি একটু শুনেন আমি কি বলতে চাই। আমি কি ভাবতেছি বলতে জানো কি দিল ভাই? আমি এখানে বেশ কটা পুকুর কাটবো। বাহ, পুকুর কাইটা মানে বড় দিঘির মতো করে দিঘি, এরপরে মাছের ঘের দিব, অনেক মাছ ছাড়বো, এরপরে সারাদিন বড়শি দিয়ে মাছ ধরবো, সময় কাটাবো এবং সেই মাছ ভাজি করে খাবো। কিন্তু একটা চিন্তায় আছি, কি মাছ ছাড়া যায়? বাহ, খুব জঘন্য লেভেলের আপনার চিন্তা চেতনা। আমি জিনিসটা বুঝাই কই, এই গ্রামে তো অনেকে ঘের কাটছে, মাছ চাষ করতেছে। তো আপনি যদি ঘের কাটা সবার মতো সব মাছ চাষ করেন তাহলে তো রইল না। আপনি যে ইউরোপ ফেরত মাল, ইউরোপ যে একটা ব্যাপার, এটা তো আপনার প্রমাণ দিতে হবে। এর লেগে আপনি যেটা করবেন, আপনি ঘেরে ইলিশ মাছ চাষ করলেন, জোস কিন্তু আপনার বাইরে। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। সকাল বিকাল সন্ধ্যা সব সময় মনকে হাসি খুশি রাখি আর অন্যকে হাসি খুশি রাখবার জন্য চেষ্টা করি যে আয়োজনের মধ্যে দিয়ে, সেটাই আমাদের এই আয়োজন, যার নাম মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। মেয়েরা মোটামুটি বুঝদার হয় 40 বা 45 পার হওয়ার পর। হারিয়াপু, সমস্যা হচ্ছে মেয়েরা এটা স্বীকারই করতে চায় না তাদের বয়স 40 পার হয়েছে। সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে কল দিলাম, কল দিয়ে বললাম, এই শোনো, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি বানাবো আজকে, খিচুড়ি নাকি তেহারি? সে আমাকে বলল, তুমি মুটটা বানাও, আমি আসতেছি। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট।
এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি ও লেখক হাসান আলীম। শুভ দুপুর ভাইয়া। থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। বইমেলা চলছে এবং লেখক পাঠক প্রকাশকের মিলন মেলা বলে থাকি আমরা এই বইমেলাকে। নিশ্চয়ই বইমেলাতে যাওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে কেমন লাগছে এবারের বইমেলা? বইমেলাটা বেশ সিমসাম গোছানো এবং বেশ বৃহত্তর পরিসরে এবার মেলাটা হচ্ছে। মূল বাংলা একাডেমি যে চত্বর সেটা পেরিয়ে প্রতি বছরে হয়ে থাকে আপনার সরোয়ার্দী উদ্যানে আর কি। তো এবার বইয়ের স্টল সংখ্যা বেশি, গতবারের চেয়েও বেশি। জি, সব ঘরানার বইয়ের প্রকাশক যারা তারা এখানে সবাই স্টল দিয়েছে। বেশ সুন্দর নন্দিত সজ্জিত লেখক পাঠক এর সমাগমে এবারের বইমেলাটা হচ্ছে। আমরা বলে থাকি যে বইমেলা আসলেই লেখকদের আসলে বই প্রকাশ করবার প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার কি শুধুমাত্র বইমেলাকে উপলক্ষ করেই বই প্রকাশ করা হয় নাকি বছরের অন্যান্য সময়গুলোতেও বই প্রকাশ করা হয়? বইমেলা উপলক্ষে বেশি বের হয়, তারপর সারা বছরই কখনো কখনো এটা বের হয় আর কি। আচ্ছা, এবারের বইমেলাতে আপনার কি কি বই এসেছে? একটি বই আমার হাতে আছে, কাব্যে কুরআন শেষ অধ্যায়। এটি একটি কাব্যগ্রন্থ। বাকি অন্যান্য বইগুলো সম্পর্কে জানতে চাই। বাকি আরেকটি বই হচ্ছে গণ অভ্যুত্থান 24 স্বাধীনতার কবিতা। আচ্ছা, এই শিরোনামে বইটি বেরিয়েছে, কবিতা কাব্যগ্রন্থ। বইটি কালকে আমি পেয়ে যাব হাতে, কালকে চলে আসবে মার্কেটে। কোন প্রকাশনী থেকে এসেছে? এটা বাংলা সাহিত্য পরিষদ থেকে আসছে। আচ্ছা, আর আর আপনার এরপর 3টি আছে গবেষণা প্রবন্ধ গ্রন্থ। আল মাহমুদের পাশপেরা এটা, তারপরে ছন্দ বিজ্ঞান অলঙ্কার, এটা আমার একটা গবেষণা গ্রন্থ। ছন্দ সম্পর্কে, ছন্দের কবিতার নন্দন তত্ত্ব সম্পর্কে যে আপনার গ্রামাটিক্যাল যে বিশ্লেষণ, জি, এটা আমার দৃষ্টিতে আমি করেছি। এটা 3য় সংস্করণ বের হচ্ছে। আর একটা হচ্ছে আমার আত্মজীবনী, জীবন নদীর গল্প। জীবনে আমার লেখক জীবন, তারপরে ছাত্র জীবন, এগুলি নিয়ে আর কি লেখা। এবং এর সাথে যেসব কবি সাহিত্যিক বাংলাদেশে রিলেটেড তাদেরকে নিয়েই আমার এই লেখাটা। বাহ, চমৎকার। আপনি তো বিভিন্ন ধরনের লেখা লিখে থাকেন, কাব্যগ্রন্থ যেমন আছে তেমনি ছড়ার বই আপনার আছে, মানে বাচ্চাদের জন্য লিখে থাকেন। আবার একই সাথে গবেষণা গ্রন্থ বলি, বিজ্ঞানের উপর আপনি বই লিখেছেন, আত্মজীবনীর কথা তো বলছিলেনই। বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে আসলে কোন ধরনের লেখা পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা সব থেকে বেশি পায়? সাধারণ জনগণ এবং সব লেখকের প্রেক্ষাপটে জিনিসটি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে সাধারণত মানে কথা সাহিত্য, এরপর কথা সাহিত্য বলতে আপনার উপন্যাস এবং গল্প, এগুলি পাঠক টিনেজের যারা, এরাই এটা পাঠক বেশি। এরপরে হচ্ছে গবেষণা গ্রন্থ যেগুলো, তারপরে কবিতা। আপনার গবেষণার মধ্যে ফররুক আহমেদ যেমন আছেন তেমনি আছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কখন আপনার মনে হয় যে তাদেরকে নিয়ে আসলে গবেষণা করা প্রয়োজন, বা কি প্রেক্ষাপটটা নিয়ে আসলে গবেষণা করার প্রয়োজনীয়তা আছে? আমি সাধারণত ছাত্র জীবন থেকে লেখালেখি করি, ছড়া, কবিতা এবং প্রবন্ধ। এটা আমার বেশি প্রিয় প্রসঙ্গ আর কি। জি, তো সেজন্য আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত মানে আধুনিক কাল থেকে যদি কাউন্ট করি, গণনা করি, দেখা যায় এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে মাইকেল মধুসূদন দত্ত আগে, এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, তারপরে ফররুক আহমেদ, আল মাহমুদ, শামসুর রহমান, আব্দুল মান্নান সৈয়দ, এরা হচ্ছেন আপনার বিখ্যাত কবি আর কি। এবং এরা কাব্য সাহিত্যের এবং সাহিত্যের অন্যান্য সব্যসাচী লেখক অনেকেই। তো এই জন্য বিশেষভাবে কাজী নজরুল ইসলাম কে আমি এইভাবে বেছে নিয়েছি। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছি, আমার একটি গবেষণা সমালোচনামূলক গ্রন্থ আছে কুসুমে বসবাস। সেখানে আমি মধ্যযুগের কবি থেকে শুরু করে রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ সবাইকে নিয়ে আমি লিখেছি। তো নজরুলের বিউটিটা আমার কাছে এরকম যে রবীন্দ্র যে আপনার যে মহাকাশ বলা হয়, সেই মহাকাশ তো অনেক আছে, তো তাকে ছাপিয়ে ভিন্ন একটা আকাশ নির্মাণ করার যে প্রযুক্তি, কৌশল, চিন্তা, কাব্য ভাষা, সাহিত্য ভাষা, সাহিত্যিক ভাষা, টেকনিক, এটা নজরুলের ভিতরে ছিল। তিনি টোটালি
রবীন্দ্রনাথকে আত্মস্থ করে রবীন্দ্রনাথ থেকে বের হয়ে এসছেন কীভাবে, কোন প্রতিভা বলে। নজরুলের যে বিদ্রোহী কবিতাটি, তার প্রথম কাব্য গ্রন্থ অগ্নিবীণা, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, এটার পর আমি গবেষণা, আমি নজরুল একাডেমিতে একটি ডিসকোর্স আমি চালিয়েছি প্রায় 3.5 বছর ওই কবিতার উপরই। এটাই কি বিদ্রোহী কবিতা? হ্যাঁ, বিদ্রোহী কবিতা নন্দন দত্ত, এইটার মধ্যে আমার 16টি প্রবন্ধ আছে ওই বিদ্রোহী কবিতাকে কেন্দ্র করি। এবং এটা শুধু আমাদের বাংলা সাহিত্যের প্রথম বই, মানে গবেষণা কেন্দ্রিক একটি কবিতাকে কেন্দ্র করে একটি মাত্র বই, এই কাজটি আমি করেছি। এটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক এটা প্রচার হয়েছে। তো এইটা বিশেষ করে এইটার মধ্যে এই কবিতার মধ্যে নতুনত্ব আছে, তার তো অনেক কবিতা নতুন নতুন ভেরিয়েশন আছে, পরীক্ষা নিরীক্ষা আছে। এই কারণে যে নান্দনিক চিন্তাটা, সেই চিন্তাটা আপনাকে কিভাবে আন্দোলিত করেছে সেই বিষয়টি আপনি মূলত উঠিয়ে নিয়ে আসতে চেয়েছেন। একটু যদি ছোটবেলার দিনগুলোতে চলে যেতে চাই, তাহলে শৈশবের কোন স্মৃতিগুলো এখন খুব বেশি মনে পড়ে, বা লেখালেখির সাথে সংযোগটা কিভাবে হয়েছিল? আসলে আমি বিজ্ঞানের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু সাহিত্যের প্রতি অনুরক্ত আমার ছোট শিশুকাল বয়স থেকে। আমাদের বাড়িতে আমার আব্বা, তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে লেখাপড়া করেছেন, তা আমাদের বাড়িতে প্রচুর বই, আব্বার একটি লাইব্রেরি ছিল। তা আমি ওই 5ম শ্রেণীর ছাত্র যখন, তখন থেকেই কিন্তু আমি সাহিত্যের বই আমি পড়েছি। আমি যখন 5ম শ্রেণীতে থাকা অবস্থায় বঙ্কিমের সমস্ত উপন্যাস আমার পড়া হয়ে গেছে। আমি যখন 5ম শ্রেণীর ছাত্র, তখন বুঝতে পারতেন? হ্যাঁ, আমি প্রচুর পড়াশোনা করতাম। আপনার শৈশব কি কেটেছে ফরিদপুরে? শৈশব কেটেছে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফরিদপুরে আর কি, ফরিদপুর শহরে এবং গ্রামের বাড়িতে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি, অনার্স, বিএসসি অনার্স, সেটা রসায়নে। এবং খুবই চমৎকার একটি বিষয়, এবং আমার মনে হয় আপনার কাছেও এটা গর্বের একটি অনুভূতি দেয় যে আপনি আমাদের শ্রদ্ধেয় কথাসাহিত্যিক, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছাত্র, সরাসরি ছাত্র ছিলেন। সুতরাং লেখালেখি অনুপ্রেরণাটা কি তার কাছ থেকেই পাওয়া? শেষের দিকে একটি গল্প আছে, মানে আমরা যখন ক্লাস করি, আমার বন্ধুরা জানে যে আমার বই বেরিয়েছে, কবিতা লিখি। তো বিভিন্ন ধরনের ফ্রেন্ড থাকে, তো কিছু আছে আপনার খুব চটপটে। একজন ক্লাসে বলল যে স্যার ও কবিতা লেখে। তখন স্যার বলল, কে কবিতা লেখে, দাঁড়াও। মানে সেটা কি হুমায়ুন স্যারকে বলছে? হ্যাঁ, হুমায়ুন স্যারকে বলছে, ঠিক আমাকে করার জন্য আর কি, আমাকে উত্তেজিত করার জন্য, রাগান্বিত বা স্যারের পক্ষ থেকে কোনো আসে কিনা। স্যার তো বলল যে দাঁড়াও, আমি দাঁড়ালাম। তখন আমি তো খুব ভয়ে কাঁচো জানি যে স্যারের তখন 2টো বই বেরিয়েছে, শঙ্খনীল কারাগার এবং নন্দিত নরকে, স্যারের 2টো বই বেরিয়েছে। তারপরে সবাই বলে, এই সবাই ওর বই কিনবা, আর তুমি ক্লাসের পর আমার সাথে দেখা করবা। স্যারের লেকচার শেষ, কেমিস্ট্রি লেকচার থিয়েটারে, ওখান থেকে আমাকে সায়েন্স ক্যাফেটেরিয়াতে নিয়ে গেল স্যার, নিয়ে আমাকে মিষ্টি খাওয়ালেন, খুব খুশি ছাত্র। এরপর স্যার তো হাউস টিচার ছিলেন শহীদুল্লাহ হলে, আমি এফএস হলে, ফজলুল হক মুসলিম হল, মাঝখানে পুকুর, এ পাশে ও পাশে। এরপর স্যারের বাসায় প্রায় যেতাম, তো স্যার আমাকে 2টো বই আমাকে উপহার দিয়েছিলেন, নন্দিত নরকে এবং নিশিকাব্য। স্যারের এই বইটা নিশিকাব্য ছোট গল্পের সংকলন, আজ থেকে 40 বছর আগের কথা বলছি। আমি অবশ্য স্যারকে উৎসর্গ করেছি আমার একটি ছোট গল্পের বই, সোনার খাঁচা। তা এই সোনার খাঁচার ভিতরে পরীক্ষামূলক কবিতা আছে, এটা ছোট গল্প আছে, এটা আমি হুমায়ুন স্যারকে আমি উৎসর্গ করেছি। এটা আমার জীবনের বিরাট প্রভাব পড়েছে। আমি তখন, আমার বয়স তখন কত হবে, এই 23-24 হবে আর কি। তো আমি ওই বয়সে, ছাত্র বয়সে আমার বই বেরিয়েছে। এর আগে তো আমি লেখালেখি করছি, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বেরিয়েছে। এটা আমাকে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট এবং বিশেষভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। আপনার প্রথম বই প্রকাশিত হয় কত সালে তাহলে? 1983-তে। 83-তে, মানে 83 সালে প্রথম বই প্রকাশিত হয়। 83 সালে। আপনার বইটি কি স্যারকে দেখাতে পেরেছিলেন বা বলতে পেরেছিলেন যে আমার বই প্রকাশিত হয়েছে? স্যারের রিঅ্যাকশন কেমন ছিল? হুমায়ুন স্যার তো ভীষণ খুশি, এবং স্যারের আমি প্রায় যেতাম আর কি। একদিন এক ঘটনা মনে পড়ে, স্যার বলতো যে হাসান, তুমি এখন বাসায় যাও, হলে যাও, আমি লিখবো। দেখো তো, আমরা টিচার, আমার রঙিন টিভি নাই, আমাকে এখন 5 লাখ টাকা দিয়ে গেছে, এটা আমি সারা রাত ভরে লিখবো, সকালে আমার পাণ্ডুলিপি জমা দিতে হবে। আমি তো থান্ডার, যে সারা রাত ভরে স্যার একটি উপন্যাস লিখবে এবং টাকা অগ্রিম দিয়ে গেছে, এবং সেটা দিয়ে স্যার একটা টিভি কিনবে আর কি। মানে সরাসরি স্যার খুব মানে রাজভারী লোক, কিন্তু খুব রসিক। আমাকে শিশুসুলভ ব্যাপার ছিল, খুবই ট্যালেন্ট, এক্সট্রা ট্যালেন্ট টিচার। হুমায়ুন আহমেদ স্যারের
লেখাটা কি আপনাকে কখনো কোনোভাবে আপনার লেখাকে প্রভাবিত করেছে? ছোট গল্পগুলোকে আমাকে স্যার যে ছোট গল্প এটা আমাকে আকৃষ্ট করেছে। আমি আমার মতন লিখেছি, কিন্তু ছোট গল্প এটা আমি যদিও আমার গল্পের বই দুটো মাত্র, আমি গল্প লিখি আর কি, তা আমি চিন্তা করি যে এটা যাতে চর্চিত চর্বণ না হয়, একটা নতুনত্ব থাকা দরকার। তো এই সেন্সে আমি লিখবো। আসলে ম্যাক্সিমাম আমি কবিতা লিখি, কবিতা আমাকে খুব ভর করে, লেখার সময় পাই না আমি। এই কারণেই আমি ওই ওই বিশেষ করে উপন্যাস ছোট গল্পের দিকে পিছনে বেশি পরিশ্রম দিতে হয়। আর কবিতা আমার এটা ভিতরে গবেষণা গ্রন্থতেও তো আসলে অনেক পরিশ্রম ব্যাপক পড়াশোনা করতে হয়, গবেষণা বইয়ের জন্য প্রচুর পড়াশোনা করতে হয় এবং মৌলিকত্ব। আমার এই গবেষণা বইটা মৌলিক গবেষণা আর কি, মানে এই বিষয়গুলো নিয়ে কেউ করে নাই। যেমন আমি বিদ্রোহী কবিতা প্রসঙ্গে আমি বলি, যেহেতু গবেষণা বললেন, যে বিশেষ করে কবিতার যে ছন্দের সাথে আপনার যে ধ্বনিতত্ত্ব, এই যে একটা রিলেশন আছে, সংযোগ আছে, এই জিনিসটি ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে উপস্থাপন আমি এটা করেছি। এবং ছন্দ, অলংকার, রস, এক একটা আপনার কন্টেন্ট মানে কনস্টিটিউয়েন্ট, মানে কবিতার এই বিষয়গুলো থাকতে হবে। তো প্রত্যেকেরই কারো থাকে কারো থাকে না, কিন্তু এই আপনার বিদ্রোহী কবিতার এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, আলাদা আলাদা প্রবন্ধ। আচ্ছা, আমরা কবিতা সম্পর্কে কথা বলছিলাম, একটু জানতে চাইবো যে কবিতার পাশাপাশি আপনি গীতি কবিতাও লিখে থাকেন, কবিতা এবং গীতি কবিতার মধ্যে পার্থক্যটা কি? কবিতা গীতি কবিতা, গীতি কবিতা হচ্ছে আপনার 4টা স্তবক থাকে প্রধানত। হ্যাঁ, এবং এটা ছন্দে লিখতে হয়। কবিতাও যেমন ছন্দে লিখি, আর ওটাও ছন্দে লিখতে হয়, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, এই 3 ছন্দে শুদ্ধ ছন্দে লিখতে হবে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তারা ছন্দে লিখতেন। এবং গানের যে 4টে স্তবক আপনার আভোগ, সঞ্চারী, এই যে এই বিষয়গুলো আর কি, এগুলি থাকতে হয় এবং এগুলি মাথায় রেখে তারপরে শুদ্ধ ছন্দে লিখতে হয়। আজকাল অনেকে গীতি কবিতা লেখেন, কিন্তু ওই যে আপনার প্রতিটি স্তবক শেষে যে অন্তরা যে মিল থাকে, মানে ব্যাকরণগত দিকটা এইটা আপনার মেনটেন করতে হবে। এবং সাংগীতিকতা, এই জিনিসটা থাকতে হবে। যদিও কবিতায় সব কবিতায় থাকে না, কোনো কোনো কবিতায় থাকে, গীতি কবিতা মাস্ট এটা থাকতে হবে। গীতি কবিতায় সাংগীতিকতা, এটা ঝর্ণার যে উচ্ছলতা, নৃত্য, যেটা রিদম, রিদম, এইটা কিন্তু থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি কবিতা এবং গীতি কবিতা যেমন লিখছেন, আবার সাথে শিশু কিশোরদের জন্য ছড়া লিখছেন, তো এই যে একজন লেখকের মধ্যে এত বহুমাত্রিকতা, এটা কখনো কখনো নিজের কাছে নিজে একটু চ্যালেঞ্জ বলে মনে হয় কি? না, এটা আমি খুব আনন্দ অনুভব করি এবং আমার এই বিষয়গুলি খুব অধীত এবং আমার অর্জিত বিষয়। বিশেষ করে শিশু সাহিত্য, আমার প্রথম বই বেরিয়েছে কিন্তু শিশু একাডেমি থেকে, বাংলাদেশ শিশু একাডেমি আমার প্রথম বই। আমার 7টি ছড়ার বই বেরিয়েছে এবং নির্বাচিত ছড়া বেরিয়েছে, কাব্য সমগ্র আছে। তো যাই হোক, এই ছড়াটা মানে এটা আপনার শুদ্ধ ছন্দে লিখতে হবে, বিশেষ করে স্বরবৃত্ত ছন্দে এবং সাংগীতিকতা থাকতে হবে। আমার এই যে এই যে বইটা নতুন ছন্দের ছড়া, এটা নতুন ছন্দটা কি, এটা আমি ছন্দের ফর্মুলা আমি করেছি। ছন্দে তো সাধারণত বাংলা 3টি প্রধান ছন্দ, কিন্তু আমি 256টি ছন্দ নিয়ে কাজ করেছি এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়েছি। আর এখানে এই ছড়াতে 16টা স্বরবৃত্ত ছন্দের যদি আপনি পারমুটেশন কম্বিনেশন করেন, তাহলে কিন্তু আপনার 16 রকম ভেরিয়েশন পাওয়া যায়। 16 রকম ভেরিয়েশনে 16 রকম ছন্দ হয়। এটা কিন্তু আপনার সংস্কৃত সাহিত্যে, ইংরেজি সাহিত্যে এটা আছে। এবং বাংলা সাহিত্যে কেউ বিচ্ছিন্নভাবে কাজ করেছে, কিন্তু ফর্মুলা দিয়ে কবিতা বা ছড়া এটা কেউ লেখেনি, আমি লিখেছি। এই জন্য এটা নাম দিয়েছি নতুন ছন্দের ছড়া। প্রত্যেকটি ছন্দের ফর্মুলা দিয়ে তারপরে ছড়া তো লেখা হয় মূলত শিশু কিশোরদের জন্য, কিন্তু ছড়ার মূল পাঠক কারা? আসলে ছড়া পাঠক কিন্তু সবাই। ছড়া কিন্তু শিশুদের মধ্যে এখন লিমিটেড না, বড়দের জন্য ছড়া, সামাজিক ছড়া, তারপর রাজনৈতিক ছড়া এবং শিশুতোষ ছড়া, ননসেন্স রাইম, যেটার মধ্যে কোনো অর্থ থাকে না। অর্থ থাকে না মানে অর্থহীনতা নয়, কিন্তু ওই জন্য আগডুম বাগডুম ঘোড়াডুম বাজে, ঢাক ডোল ঝাঁঝর বাজে, এই যে আগডুম বাগডুম কি, এটা ননসেন্স রাইম, কিন্তু এটা একটা বাদ্যযন্ত্রের
একটি ধ্বনি বা তালের কথা বলা হয়েছে, আপাতত মনে হয় এরকম নেই। তারপরে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টিমাটিম টিম। এই হাট্টিমাটিম টিম কি, তার মাথায় শিং কি, এই যে একটি চিত্রকল্প শিশুদের মননে আঁকা হয়, হ্যাঁ, এটা কিন্তু শিশুতোষ, কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু অনেক কিছু আছে। যেমন সামাজিক ছড়ায় বর্গীয় হলো দেশের কথা আছে না, ধান ফুরালো পান ফুরালো বর্গীয় হলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে। ছড়া এমন একটি বিষয় যেটা আসলে বয়স ভিত্তিক আপনাদের লিখতে হয়। আচ্ছা, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, একদম ছোট করে একটু জানতে চাইবো যে এখন নতুন কোনো লেখা হচ্ছে কিনা বা সামনে আরো কোনো নতুন বই আসবার সম্ভাবনা আছে কিনা? আমার প্রায় 20টার মতো পাণ্ডুলিপি আছে। আচ্ছা, তো এবছর 5টা বই বেরোবে, তারপরও 20টি পাণ্ডুলিপি আছে। তো আশা করি যে প্রতি বছরই কিছু না কিছু বই বেরোবে আর কি। তবে আমি সাধারণত কবিতা এবং ছাড়া নতুন, ওই আমার উদ্দেশ্য কিন্তু নতুনত্ব থাকতে হবে লেখার ভিতরে, চর্বিত চর্বণ যেন না হয়, কারোর সাথে যেন মিলে না যায়, সেটাই লেখকের যে স্বকীয়তা সেটা যেন থাকে। পৃথক পালঙ্ক নির্মাণ করতে হবে কাব্য সাহিত্য সৌন্দর্যের নন্দন তত্ত্বের ক্ষেত্রে। এটাকে আমি মাথায় রাখি এবং এটা রেখে আমি লেখার চেষ্টা করি। তো এটা পাঠকের কাছে যখন যাবে, পাঠকের এটা বিবেচনা করবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। শুভকামনা রইল সকল কাজের জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার এই প্রতিষ্ঠান এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।